আসাদুজ্জামান নূরের জামিন হয়েছে, যদিও তার অনেকগুলো মামলা আরও রয়েছে, কিন্তু আইবি রহমানের সকল মামলায় জামিন হয়েছে এবং তার মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী, সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। নিশ্চয়ই আপনি বিষয়টিকে আর কি আপনি দেখেছেন। এই আইবি রহমান এবং আসাদুজ্জামান নূরের জামিনকে আপনি কীভাবে দেখছেন? এটা কি শুধু আইনি প্রক্রিয়া নাকি এর রাজনৈতিক তাৎপর্য আছে আপনার কাছে কি? আচ্ছা, একটা বহুল কথিত বিষয় হচ্ছে যে আইন তার নিজস্ব গতিতে চলে, কিন্তু বাস্তবে সবসময় আমরা তা দেখি না। একই আইনে কখনো কাউকে জামিন দেওয়া হয়, কখনো জামিন দেওয়া হয় না, যদিও জামিন পাওয়াটা প্রত্যেকটা নাগরিকের অধিকার। আরেকটা হচ্ছে যেমন কোনো কোনো ক্ষেত্রে আদালত সেটা বিবেচনা করতে পারেন, যেমন ধরুন পালিয়ে যাবে, কিংবা দুর্ধর্ষ কোনো আসামি, কিন্তু আইবি রহমানের ক্ষেত্রে তেমনটা না। অতএব আইবি রহমানের আগেই জামিন পাওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক উনি জামিন পাননি এবং তাকে তো জেলে ঢুকতে হয়েছে। তো এবার আইন পেয়েছেন, তো এটাকে আমরা স্বাগত, জামিন পেয়েছেন এটাকে স্বাগত জানাই, এটা একটা সুসংবাদ। তবে সবসময় আপনি যেটা বলেছেন যে আদালতের নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু বিষয়টা হয় কি যে যখন সরকার নমনীয় হয় তখন জামিন পায়, তখন সবাই জামিন পেয়ে যান। যখন নমনীয় নন, তো সেই ক্ষেত্রে দেখা যায় জামিন হয় না, যদিও সরকারের আদালতের উপর কোনো কর্তৃত্ব নেই, এটাই ধ্রুব সত্য, এটাই নিয়ম, কিন্তু বাস্তবে আমরা উল্টাটাই দেখি। তো আর একটা হচ্ছে যে আইবি রহমান, যে দ্বিতীয় প্রশ্ন আপনার, যে আইবি রহমানের জামিনের মধ্যে দিয়ে কোনো রাজনৈতিক ইঙ্গিত আছে কিনা, কোনো রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে কিনা। তো এখানে আপনার জীবনের অভিজ্ঞতার আলোকে, আপনার রাজনৈতিক এবং সাংবাদিকতা দুই অভিজ্ঞতার আলোকে, যেমন নির্বাচনের আগে একটা আওয়াজ উঠেছিল যে একটা সফট মানে আওয়ামী লীগ, মানে রিফাইন্ড আওয়ামী লীগ হতে পারে কিনা, আইবি রহমান আরও দু একজনের নাম এসেছিল, কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত হয় নাই, তাদেরকে নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। তো এখন আওয়ামী লীগ একটা বড় দল এবং এই দলের সারা দেশেই কর্মী বাহিনী আছে, তৃণমূলেও যথেষ্ট কর্মী বাহিনী আছে, সমর্থক গোষ্ঠী আছে। তো এই দলকে রাজনীতির বাইরে রাখা কতটুকু যুক্তিসঙ্গত কিংবা বাস্তবে এটা সম্ভব কিনা, তো এই প্রশ্ন তো রাজনীতির অঙ্গনে রয়ে গেছে। আর একটা হচ্ছে যে প্রশাসনিক নির্দেশ দিয়ে কোনো দলকে তো নিষিদ্ধ করে রাখা যায় না, তো সেখানে হচ্ছে জনগণের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করতে হয়। আর কোনো দল যদি নিষিদ্ধ করতে হয় তাহলে সেটা জনগণ করবে। বিএনপির পক্ষ থেকেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা আগে বলেছিলেন যে জনগণ এটা সিদ্ধান্ত নেবে। আসলে আমারও মনে হয় যে জনগণই রাজনীতি কোন দল করবে কি করবে না করতে, মানে তার রাজনৈতিক অবস্থানটা জনগণই নিরূপণ করে। যেমন ধরুন যে 1954 সালে আগেই 52 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তো মুসলিম লীগের পরাজয় ঘটেছিল, রাজনৈতিক পরাজয় ঘটেছিল, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাকে 54 নির্বাচনে প্রত্যাখ্যান করে। ঠিক তেমনই করে 69-এ গণ অভ্যুত্থানে পাকিস্তানপন্থী দলগুলোর রাজনৈতিক মৃত্যু ঘটে, কিন্তু গণরায় পায়নি এবং 70-এর নির্বাচনের মধ্য দিয়ে গণরায় তারা প্রত্যাখ্যাত হয়। তো এবারও এটা হতে পারত যে গণরায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগকে গণরায়ের ওপর ছেড়ে দেওয়া সম্ভব ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেটা করে নাই, কিংবা বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরেও আওয়ামী লীগকে তো এই নিষিদ্ধটাই বহাল রেখেছে। জানি না এখন তাদের অভিপ্রায় কী, তবে এটা তো রাজনৈতিক অঙ্গনে তো একটা গুঞ্জন রয়ে গেছে যে এই অবস্থায় আসলে সরকার কি ভাবছে, সরকার কি জামাতের মুখোমুখি হয়ে রাজনীতি করবে না ভিন্ন চিন্তা করছে, এই প্রশ্ন তো রাজনৈতিক অঙ্গনে রয়েছে। আপনার প্রশ্নের উত্তরের সূত্র ধরেই যদি বলি যে 69-এ যেই শক্তি প্রত্যাখ্যান হলো, তাই কি 26-এ আর কি পুনরায় উত্থান হলো তাদের? সেইটা পুরোটা না বললেও তো খানিকটা তাই, কেন তো যারা প্রত্যাখ্যাত হয়েছিল তার ভিতরে তো জামাতও ছিল, এবং 70-এ নির্বাচনেই শুধু নয় 71-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে, এবং যুদ্ধাপরাধী দল হিসাবে
তো তারা চিহ্নিত, এখন পর্যন্ত ক্ষমা চায় নেই, অনুতপ্ত হয়নি। তারপরে রাজনীতিতে এটা ফিরে এসেছে তারা, এবং ভোটের মাধ্যমেই ফিরে এসেছে। তো এটা তো আমার কাছে মনে হচ্ছে ৭১-এর বিজয়ী জাতির জন্য এটা কোনো ভালো সংবাদ নয়।